আসলে যে কথাগুলো আপনি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিএসপির পক্ষ থেকে বছর বছর ধরে এই কথাগুলো বলে আসছি। আর মুজিবনগর সরকারের যে ঘোষণা ছিল সেই ঘোষণার প্রেক্ষাপটে বা সেই ঘোষণার ভিত্তিতেই পরবর্তীকালে 1972 সনে একটি সংবিধান রচিত হয়, যেখানে ধর্মীয় বিষয়টাকে ব্যক্তিগত পর্যায়ে রেখে আহ রাষ্ট্রীয়ভাবে দেখা হয় সকল মানুষ। এবং সেই কারণেই আমাদের সংবিধানের অন্যতম মূল স্তম্ভ হিসেবে আহ ধর্ম নিরপেক্ষতাকে গ্রহণ করা হয়েছিল। আজকে আমরা অনেক উন্নয়ন সাধন করেছি, আমরা অনেক দিক থেকেই এগিয়ে এসেছি, কিন্তু আমরা অতীতকে ভুলে যাচ্ছি, ক্রমশই ভুলে যাচ্ছি। যে প্রতিশ্রুতি ছিল এই মুজিবনগর দিবসে, যে প্রতিশ্রুতি ছিল মুক্তিযুদ্ধের, সেই প্রতিশ্রুতি থেকে অনেক দূরে আমরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো বেশ শক্তি অর্জন করেছে এবং তারা বারে বারে আমাদের স্বাধীনতার মূল চেতনাকে প্রতিষ্ঠা করেছে। এই বিষয়টার দিকে গুরুত্ব দিয়ে আমি আশা করি পরবর্তী আলোচকগণ তাদের বক্তব্য পেশ করবেন। আমি অনুরোধ করব বিএজিবির সিনিয়র সদস্য ডক্টর শোয়েব সাইদকে আলোচনা অংশগ্রহণ করেন। জি জি, ধন্যবাদ বিল্লা ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিল্লা ভাই, আপনার কি সময়ের কোনো ব্যাপার আছে? 10 মিনিট বলবো না 5 মিনিট বলবো, সব বলে দেন। ধরেন যে আপনার কথা প্রয়োজনে কথা বলতে যতক্ষণ লাগে বলেন, অসুবিধা আচ্ছা, ঠিক আছে। না, আমি একটু বলতে চাচ্ছি, এখানে কিছু আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনেকটা সংক্ষিপ্ত, লোকজন বেশি নেই, কিন্তু যারা আছে সবাই মানে কোয়ালিটি মানে পার্সন এখানে, এই জন্য একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে মুজিবনগর সরকার নিয়ে আমি আসলে আজকে মুজিবনগর সরকার নিয়ে কনসেন্ট্রেট থাকতে চাচ্ছি। বিশেষ করে আমাদের এখানে শেখ শহীদুল ইসলাম আছেন। ওনার সামনে, ওনারা তো আসলে ডিকশনারি। তারপর আমি বলতে চাচ্ছি যে মুজিবনগর সরকার নিয়ে তাজুল ভাই যে কথাগুলো বলেছেন, আমাদের সাখাওয়াত স্যার যে কথাগুলো বলেছেন, যে মুজিবনগর সরকার হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। কেন বলছি দুর্ভাগ্যের শিকার? আসলে অধ্যায় বলা ঠিক না। যখন মুক্তিযুদ্ধের চেতনার সরকাররা ক্ষমতায় থাকে না, এই দিবসটি উপেক্ষিত থাকে। যখন মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকে, তখনও দিবসটি উপেক্ষিত থাকে। বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত ছিল মুজিবনগর সরকারের কাজ কারবার। কিন্তু আপনি যদি আমি আমি আপনাকে বলেছেন যে আপনারা যদি খোঁজ নেন যে এই বিষয়ে যে ইতিহাস লেখা হয়েছে কিভাবে বা কয়টি বই প্রকাশিত হয়েছে, আপনি দেখবেন এটি সবচেয়ে অবহেলিত একটা অংশ। সম্ভবত এটিকে প্যাট্রোনাইজ করার কোনো সোর্স নেই, অথবা যারা বই লেখেন, ইতিহাস লেখেন, তারা সরকারি আনুকূল্য না পাবার বিষয়টির কারণে এ নিয়ে খুব একটি অগ্রসর হননি। এটি একটি দুর্ভাগ্য। বৈশ্বিক যারা ইতিহাসবিদ বৈশ্বিকভাবে, তারা কিন্তু সবাই জানেন যে একটি রাষ্ট্রের ইতিহাসের পূর্ণাঙ্গতা থাকে তাদের অনেকগুলা আপনার হিরো থাকে, হিরোদের নিয়েই, কিন্তু আমরা সেই জায়গাতে যেতে পারিনি। বাট এনিওয়ে, আপনি যদি আপনার অনুমতি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে আপনি জানেন যে আমি মুজিবনগর সরকার নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, কিন্তু আমি কোনো এই আর্টিকেলটি পত্রিকায় ছাপাইনি। কারণ এখানে আওয়ামী লীগের নিজের ভেতরকার অনেক কলহের কথা ছিল, যেগুলো হয়তো পত্রিকা এই মুহূর্তে ছাপাতে উৎসুক নয়। এই জন্য আমি আর ওই লাইনে জানি। আমি এখান থেকে কিছুটা উদ্ধৃতি দিতে চাচ্ছি। যেমন ধরেন যে 23শে মার্চ 1971 সালে ঢাকার দৈনিক, ইংরেজি দৈনিক দ্য পিপল, ওরা বলল যে নিউ ফ্ল্যাগ ইজ বর্ন। 23শে আর 24শে মার্চ সকাল বিকেল দুদফায় বঙ্গবন্ধু আর ইয়াহিয়ার উপদেষ্টাদের বৈঠক হয়। তাজউদ্দিন আহমেদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে তখনই সংশয় প্রকাশ করেন এবং বলে দেন যে বল এখন প্রেসিডেন্ট ইয়াহিয়ার কোর্টে, আওয়ামী লীগের পক্ষ থেকে আর বলার কিছু নেই। 25শে মার্চে নারকীয় গণহত্যা, বঙ্গবন্ধু গ্রেফতার, বঙ্গবন্ধু 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, গ্রেফতারের পর অন্যান্য নেতাদের গা ঢাকা দিয়ে ভারতের দিকে যাত্রার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের অনেক বড় উপাদান নিহিত ছিল। বঙ্গবন্ধু নিজে আত্মগোপন না করে শীর্ষ নেতাদের আত্মগোপন করতে নির্দেশ দিয়ে যান। একজন নির্বাচিত রাজনৈতিক, যিনি দেশটির সরকার প্রধানের সমান্তরাল অবস্থান থেকে আন্দোলন করেছেন, তার পক্ষে আত্মগোপন না করার সিদ্ধান্তটি আমার কাছে একটি প্রজ্ঞাবান রাজনৈতিক সময়োপযোগী সিদ্ধান্ত বলেই বিবেচিত হয়েছে এবং আসলে সেটি হওয়া উচিত ছিল। 25শে মার্চের গণহত্যার পর 2 দিন ঢাকায় গোপনে অবস্থানের পর কঠিন সময়ে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের সহযোগী
এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ উদীয়মান আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আমিনুল ইসলামের সাথে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা হয়ে 30শে মার্চ ভারতে যান। আমাদের স্বাধীনতার এপ্রিলের প্রথম কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের সাথে আওয়ামী লীগের যোগাযোগের প্রক্রিয়াতে তাজউদ্দিন আহমেদের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু প্রক্রিয়াটির উপর পুরো ধারণা ছিল না। মার্চের কঠিন গোয়েন্দা নজরদারির মধ্যে ঢাকার বদলে লন্ডনের ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর আরেকটি নিরাপদ যোগাযোগ প্রক্রিয়ায় জনাব তাজউদ্দিন জড়িত ছিলেন না। ভারতে গিয়ে ওনার মনে হয়েছে ভারত সরকারের সাথে যোগাযোগের সমন্বয়ের অভাব আছে, আর তাই বিএসএফ এর প্রধানের মাধ্যমে অনতিবিলম্বে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার চেষ্টা করেন। কিন্তু সমস্যা ছিল, ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়ে জনাব তাজউদ্দিনের সাথে দেখা করবেন কোন অফিসিয়াল ডেকোরামে? আওয়ামী লীগের নেতারা মাত্র ভারতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাইকে এক এক করে দলীয় সিদ্ধান্তে উপনীত হবার সময় ছিল না। তাই সময়ের সাহসী সিদ্ধান্ত হিসাবে তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সাথে 4 এপ্রিলের আলোচনায় নিজেকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এবং যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করেন। এভাবে বাংলাদেশে যুদ্ধকালীন সরকারের গোড়াপত্তন হয়। কিন্তু তাজউদ্দিনের এই সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নামক দেশটির জন্ম প্রক্রিয়া ত্বরান্বিত করেছে বটে, তবে কলহপ্রিয় ক্ষমতালোভী রাজনৈতিক সংস্কৃতিতে এর পরিণাম হয়েছিল খুব ভয়াবহ। দিল্লি থেকে ফিরে এসে তাজউদ্দিন সরকার গঠনে নেমে পড়েন। আগরতলায় এসে তিনি প্রবীণ নেতাদের বিষয়টি ব্যাখ্যা করেন। সমর্থন যেমন পেয়েছিলেন তেমনি বিরোধিতার মুখেও পড়তে হয়। এরই মধ্যে 10 এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, খন্দকার মুস্তাক আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামানকে মন্ত্রিত্ব দিয়ে ওসমানীকে প্রধান সেনাপতি করে সরকার গঠন করেন। দীর্ঘ আলোচনায় আওয়ামী লীগের নেতারা তাজউদ্দিনের উদ্যোগ মেনে নিলেও কলকাতায় অবস্থানরত প্রভাবশালী যুব ছাত্র নেতারা ঝামেলা পাকাতে শুরু করেন। শেখ ফজলুল হক মনি নিজে ছিলেন জবরদস্ত রাজনীতিবিদ, তার উপর বঙ্গবন্ধুর ভাগ্নে। রাজনীতির ডাইনেস্টি সংকরে নিজেদের একটা আলাদা এলিট সত্তায় ভাবতে থাকা এই নেতৃবৃন্দ তাজউদ্দিনকে আস্থায় না নিয়ে মুজিব বাহিনী এলিট কমান্ড রূপে একটি দূরত্বে অবস্থান নেন। ভারত সরকারের কাছেও এদের গুরুত্ব ছিল, ফলে তাজউদ্দিনকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। তাজউদ্দিন আহমেদের প্রজ্ঞা, সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে তাজউদ্দিন আহমেদের চমৎকার বোঝাপড়া আর ইন্দিরা গান্ধীর স্নেহের ছায়ায় পরবর্তীতে পরিস্থিতি সামলে দিতে পেরেছিলেন তাজউদ্দিন আহমেদ। যুব এবং ছাত্র নেতৃবৃন্দ যখন ক্ষমতায় বলে নিজেদের শক্তি বাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত, ইতিহাস সাক্ষ্য এর পরিণাম কখনো শুভ হয় না। 72 থেকে 75 বাংলাদেশের নির্মম শিকার। যাক, 17 এপ্রিল 1971 মন্ত্রিসভা শপথের তারিখ ঠিক হয়ে যায়। প্রথমে চুয়াডাঙ্গা, পরে মেহেরপুর সীমান্ত বৈদ্যনাথ তলায় শপথ নেওয়া হয়। শপথের পরপরই তাজউদ্দিন আহমেদের স্থানটির নাম বদলে দেন মুজিবনগর, আর সেই থেকেই আমাদের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার কেন্দ্রীয় ভূমিকায় চলে এসেছে। সুতরাং এটা আমি এক ধারাবাহিকভাবে আপনাদের একটু সামান্য একটু বললাম মুজিবনগর সরকারের ইতিহাসের এই অংশটুকু। তবে মুজিবনগর সরকারের সামনে ছিল নানা চ্যালেঞ্জ: অস্ত্র, অর্থ, যুদ্ধের কৌশল, বৈদেশিক সমর্থন, ভারতীয় সরকারের আস্থায় থাকা, সর্বোপরি নিজেদের মধ্যকার কোন্দল সামাল দেবার জটিল কাজে ব্যস্ত থাকতে হয়েছে। সৈয়দ নজরুল আর তাজউদ্দিন আহমেদের মধ্যকার বোঝাপড়া নিয়ে তেমন কোনো গবেষণামূলক উপাত্ত নেই, কিন্তু এই বোঝাপড়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিরাট ভূমিকা রেখেছিল। খন্দকার মুস্তাকের কোট চাল, দূরবসন্ধি সবকিছু সামাল দেবার ক্ষেত্রে শহীদ নজরুল ইসলামের সহযোগিতা তাজউদ্দিন আহমেদকে অনেক সহায়তা করেছে। শেখ মনি আর মুজিব বাহিনীর সাথে সমঝোতায় সিরাজুল আলম খানের ঐতিহাসিক ভূমিকা ছিল। জাসদের তাত্ত্বিক গুরুকে যথাসময়ে ম্যানেজ করার মেধার দক্ষতা দুটোই ছিল তাজউদ্দিন আহমেদের। অর্থাৎ আমি আপনাদের এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম সে থেকে বেশ কিছু প্রতিকূলতার কথা বলেছি। আরেকটি বড় প্রতিকূলতা ছিল খন্দকার মুস্তাক। মূলত সমস্যা ছিল খন্দকার মুস্তাককে নিয়ে। মুস্তাক নিজে প্রধানমন্ত্রী হবার চেষ্টা না করলেও তাজউদ্দিনকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। বঙ্গবন্ধুর প্রতি মুস্তাকের বড় ধরনের ঈর্ষা ছিল, তাই যুদ্ধের সময় ষড়যন্ত্রে জড়িত হবার সব সুযোগই কাজে লাগানোর চেষ্টা করেছে। এই মুস্তাককে সামলানো ছিল বড় চ্যালেঞ্জ। বাম ঘরানার রাজনীতিক হয়েও তাজউদ্দিন ছিলেন উদার গণতান্ত্রিক, আর মুস্তাক ছিলেন ডান ঘরানার জটিল মানসিকতার রাজনৈতিক। যুদ্ধের একটা পর্যায়ে বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর মুক্তির বিষয়ে সরব হয়ে ওঠে জনমত, কিন্তু যুদ্ধকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মুস্তাক ছিলেন অনেকটাই নীরব আর রহস্যময়। তাজউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর মুক্তির বিষয়ে আপোষহীন, আর মুস্তাক আপোষকামী। নোবেল বিজয়ী শন ম্যাকব্রাইড বঙ্গবন্ধু বিচার নিয়ে প্রহসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হতে বলেছিলেন। এটা করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তাজউদ্দিন ব্যারিস্টার আমিনুল ইসলামকে পাঠান মুস্তাকের কাছে। মুস্তাক বলেন সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনতা না শেখ মুজিবের মুক্তি। আমিনুল ইসলাম বলেন আমরা দুটিই চাই।
মুস্তাক মুজিবনগর সরকার এবং ভারত সরকারের অগোচরে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ রাখতেন, এমনকি হেনরি কিসিঞ্জার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা জহুরুল কাইয়ুম, পররাষ্ট্র সচিব মাহবুব আলম চাষী এসব প্রক্রিয়ায় যুক্ত থাকতো। এমনকি এদের বক্তব্য প্রায় মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার আর ভারতের জন্য বিব্রতকর হয়ে দাঁড়াতো। মুস্তাকের পাকিস্তানের প্রতি নমনীয়তা, যুক্তরাষ্ট্রপ্রীতি আর ভারত বিদ্বেষ ভারতের উপর নির্ভরশীল প্রবাসী সরকারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। কিন্তু প্রজ্ঞাবান রাজনৈতিক ইন্দিরা গান্ধী এসব জানতেন, আর প্রধানমন্ত্রী তাজউদ্দিনের প্রতি ছিল তার অন্যরকম আস্থা। ফলে মুস্তাক বিশেষ কোনো সুবিধে করে উঠতে পারেননি। একটি যুদ্ধকালীন সরকারকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। মুজিবনগর সরকারের জন্য এটি ছিল শুধু কঠিনই ছিল না, ছিল রীতিমতো দুর্গম। বিশেষ করে তাজউদ্দিন আহমেদকে অনেক বেশি খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। অনেকগুলো মন্ত্রণালয়ের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনি। বিদেশের একটি শহরে বসে 2000 কিলোমিটার সীমান্তব্যাপী গেরিলা যুদ্ধের সংগঠন, দায়িত্ব, অর্থের অভাব, অস্ত্রের অভাব, অন্যদিকে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত অভিজ্ঞ একটি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করাটা ছিল নজিরবিহীন এক অ্যাকশন প্ল্যান। প্রতিদিনই গেরিলা যুদ্ধে আহত নিহত সৈনিকদের, মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেওয়া, ভারত সরকারের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা, দিল্লিতে ভারত সরকারের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ, সবই সামলাতে হয়েছে মুজিবনগর সরকারকে। ভারতের ভেতর থেকে ভারতের সার্বিক সহায়তায় চালিয়ে যাওয়া যুদ্ধে ভারত সরকারকে বিব্রত করে এমন কোনো সিদ্ধান্ত নেবারও সুযোগ ছিল না। ভারত নিজেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গন সহ বহুমাত্রিক চাপে ছিল। চীন, যুক্তরাষ্ট্র আর মুসলিম দেশগুলির বিরোধিতা, শেখ মুজিবের অনুপস্থিতি, প্রলম্বিত যুদ্ধে আওয়ামী লীগের হাত থেকে নেতৃত্ব বামদের হাতে চলে যাবার সংশয়, মুস্তাকের মতো ডানদের পাকিস্তানের সাথে সমঝোতা খেলা, এরকম নানাবিধ সংখ্যার চাপের মাঝে এগিয়ে গিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার। কোটি কোটি শরণার্থীকে আর্থিক আর মানসিক সাহায্য সহযোগিতা ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুরকে প্রতিদিনই হিমশিম খেতে হতো সরকারের কার্যালয়ের সামনে জমায়েত সাহায্য প্রার্থী হাজার হাজার মানুষকে সামলাতে। আর্থিকভাবে সচ্ছল ধনী মানুষগুলো এক রাতের ব্যবধানে সহায় সম্বলহীন ভিখারিতে পরিণত হয়ে সাহায্য প্রার্থী। অনেকে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় ঘুরছে। এদের জন্য কিছু একটা ব্যবস্থা করার প্রচন্ড মানসিক চাপে থাকতে হয়েছে মুজিবনগর সরকারকে। সরকারের প্রধানমন্ত্রীর বয়স 40 পেরিয়েছে মাত্র। দলের সিনিয়র নেতাদের বিরোধিতা, পাহাড় সমস্যার মোকাবিলা, রণাঙ্গন থেকে কূটনৈতিক অঙ্গন, আর এসব কারণেই তাজউদ্দিন সম্পর্কে ডক্টর মফিজ চৌধুরীর মন্তব্য ছিল, প্রধানমন্ত্রী এক নিঃসঙ্গ অশ্বারোহী সৈনিক, যার চারপাশে মাত্র কয়েকজন বিশ্বস্ত উপদেষ্টা। এসব প্রতিকূলতার মাঝেও আমরা মুক্তি সংগ্রামে জয় হয়েছি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে, বাংলাদেশের জনগণের স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষায় আর ভারত সরকারের সার্বিক আনুকূল্যে। এক্ষেত্রে এই 9 মাসের যুদ্ধের কয়েকটি পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নজরুল এবং তাজউদ্দিনের চমৎকার বোঝাপড়া, প্রজ্ঞাময়ী ইন্দিরা গান্ধীর সাথে প্রজ্ঞাময় তাজউদ্দিনের প্রাকৃতিকভাবে বিশ্বাস আর আস্থার একটি সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, বামদের উৎপাতহীন আর নিঃশর্ত সমর্থনে মুজিবনগর সরকারের পাশে থাকা, খন্দকার মুস্তাকের কার্যক্রমকে একটা অনাস্থার আবহের মধ্যে ফেলে দেওয়া। আসলে এই সবকিছু হয়েছে ধরেন বঙ্গবন্ধুর শারীরিক উপস্থিতিতে, কিন্তু বঙ্গবন্ধুর শারীরিক উপস্থিতির ছায়া বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ গঠনে উভয়টি কিন্তু ছিল সমান কার্যকর। শেখ মুজিব আর মুজিবনগর সরকার একই সত্তায় বিলীন। আমাদের 9 মাসের মুক্তি সংগ্রামের পটভূমি 71-এর 25শে মার্চের গণহত্যা থেকে নয়, এটি মূলত 6 দফা থেকেই উৎসরিত হয়েছে। আমার বক্তব্যের শেষে আমি একটু বলতে চাচ্ছি যে কিছু রেফারেন্স, যে সম্রাট বাবর থেকে সালমান রুশদি, পর্তুগিজ থেকে ব্রিটিশ, নানান জবানিতে বাঙালিদের বিশ্বাসঘাতকতা, সততার নৈতিকতার মান নিয়ে নানা গুঞ্জন। বাবর লিখেছিলেন, বাঙালিরা নিজেদের রাজার হত্যাকারীকে কোনো প্রকার আক্ষেপ ছাড়াই রাজা হিসেবে মেনে নেবার আশ্চর্য এক জাতি। পলাশীর প্রান্তরে দাঁড়িয়ে তামাশা দেখার মতো দর্শকদের ঢিলেই ক্লাইভের সৈন্যরা হয়তো পরাস্ত হতে পারত। বঙ্গবন্ধু নিজেই আক্ষেপ করে বলেছিলেন, বাঙালিদের চরিত্রের অংশটুকু জানলে রাজনীতিতে আসতাম না। পরশ্রী কাতরতা অনুরূপ শব্দ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় আছে কিনা সংশয় ছিল বঙ্গবন্ধুর। তাজউদ্দিন আহমেদ দলীয় কোন্দলে অতিষ্ঠ হয়ে সংশয়ে ছিলেন, এই দল নিয়ে স্বাধীনতা অর্জন করা যাবে কিনা। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, মুজিবনগর সরকারের পরীক্ষিত নেতৃবৃন্দ সকলেই বাঙালি চরিত্রের কলুষিত এই অধ্যায়ের কাছেই বারবার মার খেয়েছেন, জীবন দিয়েছেন। ওনাদের রক্ত ঋণে পুরো জাতিই তো বাধা পড়ে আছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সোহেল তথ্যবহুল আলোচনা করার জন্য। ইতিমধ্যে প্রায় সব আলোচকই যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন তাদের
যে Um, 17ই এপ্রিল um, 1971 সালে বিল্লাহ ভাই, তাজুল মোহাম্মদ, ডক্টর সোহেব সাইদ, তারা সবাই একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যে 17ই এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, এটা ছিল দেশের সকল স্তরের সকল পর্যায়ের মানুষের জন্য, এবং তার প্রতিফলন 1972 সনের সংবিধানে আমরা দেখতে পেয়েছি। কিন্তু সময় যত এগিয়ে এসেছে ততই সেই সংবিধানটিকে নষ্ট করা হচ্ছে, এবং আজকে আমরা যে পর্যায়ে আছি, 72 থেকে 75 সালে আমাদের খাদ্য সংকট ছিল, মানুষ খাবারের অভাবে অনেক কষ্ট করেছে, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের তৎপরতা অনেক বৃদ্ধি পেয়েছে, সেটাও ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হলো আমরা দেশপ্রেম বিযুক্ত হয়েছে। আমরা 17ই এপ্রিলের মূল ঘোষণা থেকে বিচ্যুত। তো সেই কারণে আমি মনে করি যে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত এখানে। আমরা ধন সম্পদ পেতে পারি, কিন্তু চরিত্র যদি না থাকে সেই ধন সম্পদের মূল্যটা কি? আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে মূলত আমাদের চরিত্রকে আমরা হারাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার বিশ্বাস যে আমরা বিএজিবির পক্ষ থেকে এই বছরে বছরে এই অনুষ্ঠানগুলো পালনের মধ্য দিয়ে এই কথাগুলো যেভাবে ব্যক্ত করে থাকি, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যদি এই বক্তব্য আমরা পৌঁছে দিতে পারি, হয়তো পুনরায় আমরা সেই সময় করে প্রেম, আদর্শবোধ, সাম্প্রদায়িক চেতনাবোধ, দেশকে ভালোবাসার যে তাগিদ, এই জায়গায় আমরা আমি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের সহকর্মী বিএজিবি পরিবারের অন্যতম সদস্য ডক্টর তরুণ চক্রবর্তী। আপনি একটু আনমিউট করেন প্লিজ। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমেই বাঙালির আন্দোলন ও সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান এবং তার সমস্ত সহকর্মী, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্য সব সহকর্মী এবং মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ বাঙালির এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার স্বভাবেই হলো কিছু থট প্রভোকিং কথা মানুষের সামনে উপস্থাপন করা, এবং যে কথাগুলো মানুষে সাধারণত বলতে ভয় পায়, যা 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 অপ্রিয়, যে কথাগুলো মানুষ পছন্দ করে না, সেই কথাগুলো বলা আমার স্বভাবের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং আমি কথা বলি সাধারণত গবেষণার ভিত্তিতে, লোকমুখে শোনার ভিত্তিতে নয়, এবং সামান্য কিছু আর্টিকেল পড়ে আমি আমার বোধ গঠন করি না। আমি কোনো বক্তব্য প্রকাশের আগে গভীরভাবে সেটা অধ্যয়ন করি, গবেষণা করি, তারপরেই এই কথাগুলো বলি। প্রথমেই আমি আপনাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। অত্যন্ত বিনয়ের সঙ্গে কয়েকটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো, বাংলাদেশে তো একটা প্রজাতন্ত্র দিবস থাকা উচিত ছিল, এবং প্রজাতন্ত্র দিবস যেদিন 10ই এপ্রিল ঘোষণাপত্র জারি হলো, স্বাক্ষরিত হলো, ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলির সমন্বয়ে
যে সাক্ষরতা তৈরি হলো, ঘোষণাপত্র তৈরি হলো সেই দিন, অথবা যেদিন শপথ নিল প্রবাসী সরকার, অর্থাৎ 10ই এপ্রিল অথবা 17ই এপ্রিল একটা প্রজাতন্ত্র দিবস আমাদের থাকা উচিত ছিল, এবং যার স্বীকৃতি সংবিধানে উল্লেখ করা দরকার ছিল। তাহলে আর এই যে বিভ্রান্তি জাতির সামনে, এটা হতো না। কিন্তু সেটা হয়নি। প্রজাতন্ত্র দিবস পৃথিবীর অনেক দেশেই আছে, ইন্ডিয়া, পাকিস্তান সহ, এমনকি ইতালি। তাই বাংলাদেশের কোনো প্রজাতন্ত্র দিবস নেই। এখন প্রজাতন্ত্র দিবস না থাকার যে দায়, এটার দায় যারা সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তার উপরে, এটার দায় বঙ্গবন্ধুর নিজের উপরেও। বঙ্গবন্ধুর জীবৎকালে বঙ্গবন্ধু শপথ গ্রহণের যে দিনটা 17ই এপ্রিল, বঙ্গবন্ধু সেই আম্রকাননে মুজিবনগরে কোনোদিন যান নাই। এই দিবসটা পালনে তার কোনো আগ্রহই ছিল না, এবং শেখ হাসিনা সেই পথেই চলেছেন। আর একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে অধোগতি, সেটার কারণ কি, কোত্থেকে হলো? এটার একটা প্রধান কারণ হচ্ছে যে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিয়ে খন্দকার মোস্তাককে গ্রহণ করা। এটা হচ্ছে বাংলাদেশের বাক পরিবর্তন। বাংলাদেশের যে অধোগতি হলো, শেখ মুজিবের মৃত্যু বাঙালিকে অনেক পিছিয়ে দিল। কারণ বঙ্গবন্ধুর জীবনের আদর্শ ছিল ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতা থেকে এই সামরিক শাসনের সময় পর্যন্ত 90 সালের শেষ নাগাদ দেশ পিছনের দিকে চলে গেল। সে যে চলে গেল তার প্রধান কারণ হইল যে খন্দকার মোস্তাককে তিনি গ্রহণ করলেন এবং তাজউদ্দিন আহমেদকে বিদায় করে দিলেন, মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিলেন পর্যন্ত। এটা হচ্ছে বাঙালির তথা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রধান কারণ। তাজউদ্দিন আহমেদকে যেদিন বঙ্গবন্ধু পদত্যাগ দিতে বলেন, সেদিন সাংবাদিকরা তার শেষ কার্যের দিনে তাজউদ্দিন আহমেদের অফিসে গেলেন সাংবাদিকরা তাজউদ্দিনের মুখ থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক কথা বের করার চেষ্টা করছিলেন, যেটা সাংবাদিকরা সাধারণত করে থাকে। তাজউদ্দিন বললেন ক্ষিপ্ত হয়ে যে, শুনুন, আমি সারাটা জীবন বঙ্গবন্ধুর মধ্য দিয়ে এই বাংলাদেশকে দেখেছি, অতএব বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথা বললে সাবধান হয়ে কথা বলবেন। বঙ্গবন্ধু সম্পর্কে তাজউদ্দিনের মুখ থেকে একটি কথাও সাংবাদিকরা বের করতে পারেন নাই। যে তাজউদ্দিনকে তিনি মন্ত্রিসভা থেকে বের করে দিলেন, তারপরেও বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দিন আহমেদের যে কি গভীর শ্রদ্ধা ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সে তার প্রমাণ পাওয়া গেছে। বঙ্গবন্ধু যেদিন মারা যান সেই দিনেও বঙ্গবন্ধুর বাসায়, বঙ্গবন্ধুর বাড়িতে লুঙ্গি পরে চলে গিয়েছিলেন হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধুকে সতর্ক করার জন্য। বঙ্গবন্ধু তার কথায় কর্ণপাত করেন নাই। পক্ষান্তরে একদিন
বঙ্গবন্ধু মারা যাওয়ার কয়েকদিন আগে টেবিলে বসে খন্দকার মোস্তাকের সাথে আহার করছেন, ডিনার করছেন। খন্দকার মোস্তাক শেখ কামালকে বলেন যে কামাল, কিচ্ছু ভাবিস না, আমার যদি কিছু হয়ে যায় তোর এই চাচাই তোদেরকে দেখবে। খন্দকার মোস্তাকের কথা বলছে। যেদিন খন্দকার মোস্তাকের পকেটে বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশা, সেই মোস্তাককে বলেন তোদেরকে তোর চাচা দেখবে, খন্দকার মোস্তাক ওদের দেখবে। আর মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়া তাজউদ্দিন লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে চলে যান বঙ্গবন্ধু বাসায় সতর্ক করার জন্য। এই হচ্ছে চিত্র। তারপরে আমি আর একটা কথা বলবো যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো পরিকল্পনাই ছিল না। বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালিত হবে তার কোনো পরিকল্পনাই বঙ্গবন্ধুর ছিল না। বঙ্গবন্ধু ভেবেছিলেন 54-এর মতো কিছু একটা হয়ে যাবে, যেমন যুক্তফ্রন্ট ক্ষমতা নিয়েছিল ওরকম কিছু একটা হয়ে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ে বঙ্গবন্ধুর কোনো পরিকল্পনাই ছিল না। যদি তাজউদ্দিন আহমেদের জন্ম না হতো বাংলাদেশ স্বাধীন হতো না, আমার বিশ্বাস। ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন বঙ্গবন্ধু তাজউদ্দিন দেখা করলেন, ইন্দিরা গান্ধীর প্রথম প্রশ্নই ছিল, ডু ইউ হ্যাভ এ গভর্নমেন্ট? তাজউদ্দিন বললেন, ইয়েস, উই হ্যাভ এ গভর্নমেন্ট। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার? আই এম দ্য প্রাইম মিনিস্টার। দেন ইন্দিরা গান্ধী wanted to talk to him. তারপরে কথা বলার এক পর্যায়ে ইন্দিরা গান্ধী বুঝলেন, দিস ইজ দ্য রাইট ম্যান, দিস ইজ দ্য রাইট ম্যান, হি নোজ হাউ টু হ্যান্ডেল। এবং কোন দেশের কোন বিপ্লবী যুদ্ধের নায়ক কোনদিন ধরা দেয় না, বঙ্গবন্ধু ধরা দিয়েছেন। এটাও বঙ্গবন্ধুর নির্বুদ্ধিতা, কারণ বঙ্গবন্ধু তো মারা পড়তে পারতেন। পাকিস্তানের তো বঙ্গবন্ধুকে ফাঁসি দিত, এবং মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার পরেও ইয়াহিয়া খানের নির্দেশ ছিল বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়া। ভুট্টো যেহেতু জননেতা, মানুষের নেতা, সেই জন্য ভুট্টোর এদিকে আমার মনে হয় ভুট্টোর প্রতি বঙ্গবন্ধুর যে একটা এক রকমের একটা বঙ্গবন্ধুকে পছন্দ, মানে ভুট্টোর প্রতি একটা কৃতজ্ঞতা বঙ্গবন্ধুর ছিল, যার অনেকে সমালোচনা করে যে স্বাধীনতা পরে যখন ভুট্টো বাংলাদেশে আসলেন তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো। আমার ধারণা ভুট্টোই বঙ্গবন্ধুকে একটা অফিসারের মাধ্যমে জেল থেকে অন্য জেলে নিয়ে পার করে দেয়। বঙ্গবন্ধুর একটা কৃতজ্ঞতা ভুট্টোর প্রতি ছিল, কারণ ইহাই সরকারের নির্দেশ ছিল বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়া যুদ্ধের পরে। আমি যুদ্ধের পরে কথা বলছি। কিন্তু ভুট্টোর সহায়তায় একটা ডিস্ট্রিক্ট অফিসার ওখানে ওনাকে বঙ্গবন্ধুকে পার করে দেন। যাই হোক, বঙ্গবন্ধুর এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল যে ধরা দেওয়া, কারণ বঙ্গবন্ধুর মৃত্যু হতে পারত। দ্বিতীয়ত আমি এটাকে যেটা সমালোচনার ভাষায় আমি বলবো, এটা এই যে তাজউদ্দিন আহমেদকে যে সরিয়ে দেওয়া, এটা বঙ্গবন্ধুর হীনমন্যতা। কারণ বঙ্গবন্ধুর প্রথমত বঙ্গবন্ধুর কোনো পরিকল্পনা ছিল না, যাও ছিল
সামান্য কিছু ওই তাদেরকে বলেছে যে একটা অ্যাড্রেস দিয়ে বলেছে যে ও অমুক জায়গায় তোরা দেখা করবি, এটা করবি, এটা করবি, কোনো কংক্রিট কোনো প্ল্যান ছিল না। এখন বঙ্গবন্ধুর ঈর্ষার কারণ ছিল যে বঙ্গবন্ধুর নির্দেশিত পন্থায় দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে তাজউদ্দিনের পরিকল্পনায়, তাজউদ্দিনের নেতৃত্বে। এর কারণে বঙ্গবন্ধুর একটা ঈর্ষার সৃষ্টি হয়েছিল। এবং তারপরে ছিল খন্দকার মোস্তাক এবং মনির ষড়যন্ত্র, এবং শেখ মনি সিরাজুল আলম খান মুজিব বাহিনী গঠন করলো কেন? মুজিব বাহিনী গঠন করার কি কারণ থাকতে পারে? সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের বাংলাদেশের রাজনীতি গবেষক, উনি প্রশ্ন করেছেন তাজউদ্দিনকে বিরোধিতা করার ছাড়া মুজিব বাহিনী গঠনের আর কোনো কারণ থাকতে পারে না। এটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষ্য। যাই হোক, তারপরেও বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু সংবিধানে এই প্রজাতন্ত্র দিবসের স্বীকৃতি নাই, দিনটি পালিত হয় না। এটা একটা খুবই পরিতাপের বিষয়। তাজউদ্দিনকে মূল্যায়ন করা হয় না, প্রবাসী সরকারের কি মূল্যায়ন করা হয় না, এটা একটা গভীর পরিতাপের বিষয়। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও সমস্ত শহীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে এবং বিএজেপিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। আমরা যখন ঐতিহাসিক ঘটনাগুলোকে বিশ্লেষণ করি তখন অবশ্যই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সেখানে প্রতিফলিত হবে, এটা স্বাভাবিকভাবে আমরা গ্রহণ করি। একটি কথা এখানে বোধহয় আমার বলা দরকার, সেটা হচ্ছে যে একথা সত্য যে তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা বিরাট ষড়যন্ত্র চলেছে, এবং আমি এর সাথেও একমত যে মুজিব বাহিনী গঠনের পিছনেও একটা ভিন্ন উদ্দেশ্য ছিল। কিন্তু এটাও সত্য যে তাজউদ্দিন আহমেদ কখনো বঙ্গবন্ধুর কাছ থেকে আলাদা হতে চাননি, যেটা ডক্টর চক্রবর্তী নিজেই বলেছেন যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি পরিষ্কার বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এই জিনিসটা বুঝবো যে তিনি অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কারণ তার একটি অভিজ্ঞতা ছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, এবং একই সাথে কিছু কিছু বামপন্থী নেতা তারা বহু আগে 1971-এরও বহু আগে যারা তাকে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন যে স্বাধীনতা ঘোষণা দিয়ে একটা ভিন্ন পথ। কিন্তু বঙ্গবন্ধু যেহেতু নিয়মতান্ত্রিক রাজনীতি করেছেন এবং তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যে কারণে তিনি এটা মনে করতেন যে এই ধরনের ঘোষণা হবে একটি হঠকারী ঘোষণা, এবং এই ঘোষণা দিলে তারপরে আর এগিয়ে যাওয়া সম্ভব। আমরা সাম্প্রতিককালের একটি উদাহরণ এই মুহূর্তে সামনে আনতে পারি। সেটি হলো এই যে স্পেনের ক্যাটালোনিয়া যে রাজ্যটি আছে তার প্রেসিডেন্ট ছিলেন চার্লস পুজমো। 2017 সনের শেষের দিকে সেখানে একটি গণভোট হয় ক্যাটালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে, এবং ওভারওয়েলমিংলি এই ইস্যুতে জনগণ তার পক্ষে ভোট। কিন্তু আমরা কি দেখতে পেলাম অবশেষে? যে চার্লস পুজমোকে স্পেন ছেড়ে চলে আসতে হবে, ইউরোপের কোন একটি দেশে তাকে রাজনৈতিক আশ্রয় চাই। যদিও তিনি পরবর্তীকালে ইউরোপীয় পার্লামেন্টে একজন সদস্য হয়েছিলেন, কিন্তু সম্প্রতিকালে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এই যে ইউরোপীয় পার্লামেন্ট তাকে ওই স্পেনে প্রত্যাবর্তন করার পক্ষে এই যে বিষয়টা সেটা হচ্ছে এই কারণে আমি রেফার করলাম যে যদি বঙ্গবন্ধুকে একটা বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে চিত্রায়িত করা সম্ভব হতো পাকিস্তানিদের পক্ষ থেকে, তাহলে আমার মনে হয় না যে মুক্তিযুদ্ধের ওই পর্যায়ে আমরা উপনীত হতে পারতাম এবং
আমরা মুক্তিযুদ্ধের সফল হতে পারতাম। আরো যে বিষয়টি ছিল সেটা হলো এই যে আমাদের আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন ছিল এবং এই নিয়মতান্ত্রিক ধারায় যদি অগ্রসর না হওয়া যেত তাহলে এই সমর্থনটাও আমরা পেতাম না। বঙ্গবন্ধু তার এই নিয়মতান্ত্রিক রাজনীতির ধারাতেই পরিষ্কারভাবে যাদের সামনে যে কথাটা উপস্থাপন করেছেন সেটা হলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী একজন জাতীয়তাবাদী নেতা এর বাইরে কিছু বলার সম্ভব। 1971 সনের 25 মার্চের এই ক্র্যাকডাউনটা এভাবে হবে এটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারি নাই। কিন্তু বঙ্গবন্ধু এটা কল্পনা করেছিলেন যে আমি নাও থাকতে পারি, আমার উপর বড় আঘাত আসতে পারে, কিন্তু তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা করতে হবে। এমনকি তাজউদ্দিন আহমেদ সাহেবও এটা কল্পনা করতে পারে। এবং যেটা আমরা পরবর্তীকালে দেখেছি যে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে সামনে রেখেই রাজনীতিটা করেছেন এবং তাকে সামনে রেখে যদি প্রবাসী সরকার গঠিত না হতো আন্তর্জাতিক ক্ষেত্রে যে কূটনৈতিক সাফল্য তার নেতৃত্বে আনা সম্ভব হয়েছে সেটিও হতো না। যদি ওই আন্দোলনটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিভাত হইতো আমরা কখনই মুক্তিযুদ্ধে সব যুদ্ধে সফল হতে পারতাম না, দেশটা সফল হতো না। দেখেন এই শ্রীলঙ্কায় আপনার জাফনা অঞ্চলে প্রভাকরণের নেতৃত্বে বহুদিন ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলেছে এবং বিপুল সংখ্যক মানুষ সেই অঞ্চলে তারা প্রভাকরণকে সমর্থন করেছে। কিন্তু প্রভাকরণের অস্তিত্ব ততদিন ছিল যতদিন পর্যন্ত প্রভাকরণ ভারতের কাছ থেকে সংগঠিত হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকের যে বিশ্ব, বর্তমান যে বিশ্ব, এই বিশ্বে একটা উদাহরণ একটু আগে দিলাম যে স্পেনের ঘটনাটি, তখন বিশ্ব ছিল দ্বিধাবিভক্ত। সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমর্থন পেয়েছি, তারা জাতীয় মুক্তি আন্দোলন, আত্মনিয়ন্ত্রণ জাতীয় আন্দোলন, সেই আন্দোলনগুলোকে তারা নীতিগতভাবে সমর্থন করেছেন এবং যে কারণে এই সমর্থনগুলো আমরা পেয়েছি। কাজে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বঙ্গবন্ধু যে ধারায় তার দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে সেটা ছিল একটি সঠিক ধারা। তা না হলে পরে 1971 সনের মার্চ মাস পর্যন্ত জাতি পরবর্তীকালে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো 25শে মার্চের এই ক্র্যাকডাউনের পরে নতুন যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গবন্ধু মুক্ত ছিলেন না, থাকলে হয়তো আমরা দেখতাম তার ভিন্ন রকম ভূমিকা। যেহেতু তিনি আটক হয়ে গিয়েছিলেন সেই কারণে তার সহকর্মীরা তার অনুপস্থিতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু যদি সঠিকভাবে সেই জায়গায় উপনীত না হতে পারতেন জাতিকে নিয়ে, তাহলে তার সহকর্মীরা পরবর্তীকালে সঠিক দায়িত্ব পালন করতেন। আমার মনে হয় যে এক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমদের মধ্যে যে বিভাজনটা আছে আহ সেটাকে আমরা এইভাবেই দেখব যে অবশ্যই একথা অস্বীকার করার উপায় নাই যে বঙ্গবন্ধুকে তাজউদ্দিনের কাছ থেকে সরিয়ে আনা হয়েছে এবং এটা মুক্তিযুদ্ধ চলাকালীন যারা মনে করেছে আমরাই বঙ্গবন্ধুর সঠিক উত্তরাধিকার তারাই এই চক্রান্তকে বড় করে দিয়েছে। এবং দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে যারা বঙ্গবন্ধুর সত্যিকার উত্তরাধিকার হিসেবে নিজেদেরকে দাবি করেছেন তারাই কিন্তু খন্দকার মুশতাক আহমেদকে সামনে নিয়ে এসেছেন। তার রাজনৈতিক যে নেতৃত্ব সেটাকে আহ, 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 জাতীয় ক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য তারা সাহায্য করে। তো এই বিষয়গুলো নিয়ে ধরেন প্রচুর গবেষণা হতে পারে এবং হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় না যে এই কথা বলা ঠিক হবে যে বঙ্গবন্ধুর সামনে কোনো স্বপ্ন ছিল না, তিনি দেশটাকে কিভাবে স্বাধীন করবেন সে বিষয়ে। আমার মনে হয় আমরা ঠিক ওইভাবে কথাটা বলবো না। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর সুস্পষ্টতা ছিল বলেই কিন্তু তারই সহকর্মী হিসেবে তাজউদ্দিন আহমেদ এবং অন্যরা পরবর্তী পর্যায়ের কাজগুলো করতে পেরেছে। যাই হোক, আমরা স্বাধীনতার সেই অবস্থান থেকে এই 17 এপ্রিলে মুজিবনগর দিবসের যে ঘোষণা সেখান থেকে অনেক বিচ্যুত হয়েছে, এই কথাগুলো বারে বারে আমরা বলেছি। তো হয়তো সামনের দিনগুলোতে আরো অনেকভাবে আমরা বলতে থাকবো। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছেন, তিনি এই মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে ধারণ করেন সে নিয়েও অনেক প্রশ্ন আছে। কারণ আমরা যা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে
তার সবগুলোকে আমরা অনুমোদন করতে পারি না। যদি আমরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ আদর্শ, এতে কোনো দ্বিমত নেই। কারোরই দ্বিমত থাকা উচিত হয়েছেন জনাব নাসির উদ্দিন। বিল্লাহ সাহেব, আমি একটু এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ভিএজিবির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শেখ শহীদুল ইসলাম সাহেব, যিনি ওনার বক্তব্যের মাধ্যমে, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আমি সামনে চাক্ষুষ দেখতেছি। আসলে আমার এই বয়স হয়নি, সেই কারণে ৭১ সম্পর্কে অথবা মুজিবুর সরকার সম্পর্কে প্রাতিষ্ঠানিক মানে পড়ালেখার ছাড়া কিছু বলার সুযোগ নাই, কারণ আমি সেই বছরেই আমার জন্ম। তো আমি একটা যে বিষয় খুব ছোট্ট করে বলবো, সেটি হচ্ছে যে আমরা ডক্টর তরুণ চক্রবর্তী স্যার যেটা বললেন তার প্রেক্ষিতে শামস্তাইন বিলাস স্যার যেটা বললেন, আমি এখানে ছোট্ট একটা জিনিস যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু যুদ্ধ আগ বাড়িয়ে কিন্তু যুদ্ধে যাইনি, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করতে চেয়েছিলেন, সে কারণে উনি কোনো সরাসরি কোনো ঘোষণা দেননি, কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি ছিল। আমরা যারা আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা ছোটকাল থেকে দেখছি আমার বাপ চাচাদের ভিতরে যে তাদের ভিতরে বঙ্গবন্ধুর অনুপস্থিতিটা আমরা ৯০ সাল পর্যন্ত দেখছি। আমার বাবার কাছে, আমার চাচার কাছে এখন পর্যন্ত দেখি যে তারা কিভাবে ফিল করে। তো সুতরাং আমাদের উপরে যেহেতু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং চাপিয়ে দেওয়া, আকস্মিকভাবে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার যুদ্ধকে পরিচালিত করা, এটাও একটা বিশাল একটা দক্ষতার পরিচয়, যেটা আমাদের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব অত্যন্ত দক্ষতার সহিত এটা উনি পরিচালনা করেছেন। এবং উনি বঙ্গবন্ধুর প্রতি কতটুকু কৃতজ্ঞতা বোধ ছিল যে ওনার নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন। এবং উনি অনেক কথা বলতে পারতেন না, যেটা ওনার ছেলে সুহেল তাজ মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এমপিত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু বলতে পারেন নাই কেন ছেড়ে দিয়েছেন। কারণ তার গায়ে জনাব তাজউদ্দিন আহমেদের রক্ত, এই রক্ত কোনো বিশ্বাসঘাতকের রক্ত না। সুতরাং আমি বলতে পারি যে তাজউদ্দিন সাহেবকে যারা মূল্যায়ন করেন, তাজউদ্দিন সাহেবকে বঙ্গবন্ধু থেকে আলাদা করার প্রেক্ষিতে তারা যেভাবে ব্যাখ্যাটা দেন, সেই ব্যাখ্যাটা আমার মনে হয় এই প্রজন্মের জন্য একটা ভুল বার্তা হিসেবে যাবে। হ্যাঁ, আমরা বলবো, অবশ্যই বলবো যে বঙ্গবন্ধুর কাছ থেকে তাজউদ্দিন সাহেবকে সরিয়ে নেওয়া হয়েছে। তাজউদ্দিন সাহেবকে বঙ্গবন্ধুর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই কথাটা কিন্তু সঠিক না, বরং বলবো যে বঙ্গবন্ধুর কাছ থেকে তাজউদ্দিন সাহেবকে সরিয়ে নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের দেশটা দীর্ঘ 25টা বছর 20টা বছর আমাদের একটা বিশাল একটা ভোগান্তির ভিতরে আমাদের যেতে হলো। একটা জিনিস আমি ছোট সময়, আমি যখন ক্লাস 6-এ পড়ি 1980 সালে, আমার স্পষ্ট মনে আছে 81 সালে যখন 81 সালে ইলেকশনে যখন কর্নেল উসমানী সাহেব 15 দলীয় ঐক্য জোটের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের সমর্থনে, সেখানে কেউ কেউ বলতেন যে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, উনি কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন? আমার বাবা বলছেন না। আমার বাবা আপনাদের মতো এত শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি পরিচ্ছন্ন ধারণা রাখতেন। উনি বলছেন সর্বাধিনায়ক কথাটার মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমস্ত বডিগুলা, যে মানে ক্লাস্টার গুলা আছে, সবগুলা ক্লাস্টার মিলে যিনি প্রধান, তিনি হচ্ছেন সর্বাধিনায়ক। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের যে বাহিনী, এই বাহিনীটার অধিনায়ক ছিলেন কর্নেল উসমানী সাহেব। এই ধারাটা কিন্তু 90-এর দশক পর্যন্ত প্রচলিত ছিল যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. উসমানী, এইভাবেই পত্রিকায় লেখা হতো, পোস্টার ছাপানো হতো। কিন্তু আমাদের সময়ের প্রজন্মটা ভুল বার্তা পেয়েছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের সময়ের ছেলেমেয়েরাও ভুল বার্তাটাই পেয়েছে। এখন বই পুস্তকে যেভাবে লেখা হয়, হয়তো জিনিসটা সেভাবে লেখা হয় না, কিন্তু একটা বার্তা চলে গিয়েছে। সেই জিনিসটা আমি একটা জিনিস খেয়াল করেছি। আরেকটা জিনিস, আমি ছোট্ট জিনিস, আমি অতি সাম্প্রতিক কালে, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ছোট্ট একটা বিষয় আমি করলাম, আমার দৃষ্টিগোচর হলো। সেটি হচ্ছে যে সেখানকার একজন নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার বক্তব্যে জয় বাংলা স্লোগান দেন। তো জয় বাংলা স্লোগান দেওয়ার পরে ওনার প্রতিপক্ষ রাজনৈতিক দল বলছে এটা তো
বাংলাদেশের স্লোগান। তখন মমতা ব্যানার্জি একটা কথা বললেন, যেটা বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার বুকটা ভরে গেল। সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। অবশ্যই তাদের স্লোগানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু তারা বলেন, এবং জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। কিন্তু সেটি একটি স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র আছে, স্বাধীন দেশ, তাদের একটা পতাকা আছে। আমরা কিন্তু একটা রাজ্য, আমরা কিন্তু একটা দেশ না। এখানে কিন্তু এই জয় বাংলা স্লোগানকে যারা বিকৃত করার চেষ্টা করছেন, তাদেরও কিন্তু এই জিনিসটা থেকে একটা বোঝার বিষয় আছে, উপলব্ধি করার বিষয় আছে। জয় বাংলা কিন্তু আমাদের একটা ঐক্যের প্রতীক। জয় বাংলা আমাদের একটা ঐক্যের প্রতীক, এবং এই জয় বাংলা স্লোগানের মাধ্যমেই যতদিন বাংলাদেশ এবং বাঙালি জাতি টিকে থাকবে, এই ভূখণ্ডটা টিকে থাকবে, জয় বাংলা স্লোগান অবশ্যই ধারণ করতে হবে। যারা এই জয় বাংলা স্লোগানকে ধারণ করতে চান না, আমি মনে করবো তারা প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের লাল সবুজের সেই পতাকাকে বিশ্বাস করেন না। সাম্প্রতিক একটা বিষয় আমার কাছে খুব লেগেছে, যেহেতু আমি কর্মসূত্রে আমি একজন ব্যাংকার, আমাকে সবসময় থাকতে হয় অফিসে। এই লকডাউনের সময় আমাকে অফিস করতে হচ্ছে। একটা জিনিস আমি খেয়াল করলাম যে হেফাজতে ইসলামের সঙ্গে, যেটা আমাদের শ্রদ্ধেয় মুস্তাহিন বিল্লাহ ভাই ওনার বেশ কিছু আর্টিকেলে লিখেছেন, আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত। হেফাজত ইসলামের সঙ্গে বাংলাদেশ সরকার যেভাবে হেফাজত ইসলামকে হ্যান্ডেল করেছেন, এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি ছিল, অনেক যুক্তি ছিল। আমি সেদিকে যাব না। আমি শুধু একটি, আমার এখানে আমি হচ্ছি সবচেয়ে জুনিয়র যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, হেফাজতে ইসলাম এর আগে 2013 সালে যখন বাংলাদেশে তাণ্ডব শুরু করে, তদানীন্তন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব যে বক্তব্যটা দিয়েছেন হেফাজতে ইসলামের, এই একটা বক্তব্যই এনাফ হেফাজতে ইসলামের চরিত্রকে অনুধাবন করার জন্য। সেখানে আমরা কখনোই কোনো অবস্থাতেই হেফাজতে ইসলামকে আমরা আমাদের শরিক হিসেবে অথবা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চিন্তা করতে পারি না। পলিটিক্যাল ডেভেলপমেন্ট পার্টনার হেফাজতে ইসলামকে কনসিডার করা মানেই হচ্ছে বাংলায় বলে নিজের পায়ে নিজের কোড়াল মারা। সেটা সরকার যদি অনেক পরবর্তীতে অনেক দেরিতে বুঝেন তাহলেও মঙ্গল, আর যদি না বুঝেন তাহলে এটার যে খেসারত দিতে হবে সেটার কিন্তু পরিণাম অত্যন্ত ভয়াবহ। কারণ হেফাজতে ইসলামের নৈতিক স্খলন অথবা নৈতিক চরিত্র অথবা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, সেটি 71-এ বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে যেমন ছিল, 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে যে চরিত্র ছিল, এখন সেম চরিত্রই হয়েছে। তারা হয়তো কিছু ফ্ল্যাগ নিয়ে, পতাকা নিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করে, কিন্তু মিছিলে এক হাতে লাল সবুজের পতাকা থাকে, আরেক হাতে একটা লাঠি থাকে। তারা এই দেশের স্বাধীনতাকেও বিশ্বাস করে না, এই দেশের সরকার ব্যবস্থাকেও বিশ্বাস করে না, রাষ্ট্র ব্যবস্থাকেও বিশ্বাস করে না। সুতরাং সরকারের উচিত হবে হেফাজত ইসলামের সঙ্গে এমন ভাবে হ্যান্ডেল করা যাতে করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, স্থিতিশীলতা নষ্ট না হয়, এবং দেশটাকে স্থিতিশীল পর্যায়ে যায়, এই ধরনের কুচক্রীরা যেন দেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তার জন্য আমার ব্যক্তিগত একটা অনুভূতি হচ্ছে যে সুশৃঙ্খল ভাবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতার মানে যে মূল মন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, তৎসঙ্গে সমাজতন্ত্র। আমি বলবো সমাজতন্ত্রের ব্যাপারে যারা আমাদের দেশের সমাজতান্ত্রিক দল, যারা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যারা ছাত্র সমাজতান্ত্রিক দল করতেন, এদের ভিতরে অধিকাংশই, আমি তাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে বলছি, পরবর্তীতে চরম দক্ষিণপন্থী হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না যে বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন সময়ে, আমার এখানে শ্রদ্ধেয় আমার সরাসরি ছাত্র নেতা ছিলেন শ্রদ্ধেয় ডক্টর সৈয়দ সাইদ ভাই আছেন, উনি যে সংসদে ছিলেন সেই সংসদে কিন্তু আমি হল সংসদে নির্বাচন করেছিলাম। সুতরাং আমি জানি যে আমি যারা আমাদের সঙ্গে ছিল অন্যান্য দলের, বাম দলের, তারা পরবর্তীতে চরম ডানপন্থী হয়ে গেছে। এটা হতেই পারে, এটা একটা মানুষের এক এক ধরনেরই। আমি বলবো যে এই প্রজন্মকে স্বাধীনতার মূল মন্ত্রে দীক্ষিত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার জন্য, তাদের মন মানসিকতা বিবেক মূল্যবোধকে জাগ্রত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। এবং আমরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, যে বিষয়ই পড়াশোনা করি না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাটলিস্ট একটা সাবজেক্ট হায়ার এডুকেশনে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং স্বাধীনতা যে নামে আমরা বলি না কেন, 1 থেকে 150 নাম্বার, 200 নাম্বার কম্পালসারি থাকা উচিত, যিনি বাংলাদেশের ভূখণ্ড থেকে, বাংলাদেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উনি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর ডিগ্রি গ্রহণ করবেন। কারণ আমি ছোট্ট আমার এই মানে ছোট পরিসরেও আমি অনেক ইন্টারভিউ বসি, রিক্রুটমেন্ট ইন্টারভিউ, সেখানে দেখা যায় যে একটা ছেলে অনার্স ফার্স্ট ক্লাস পেয়েছে, মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছে,
তাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, ইভেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমি এটা ক্যালকুলেটিভ ওয়েতে বলছি, 6 থেকে 10টা প্রশ্ন করছি, 10 জন 14 জন মানে স্টুডেন্টের ভিতরে 3 জন স্টুডেন্টের সঠিক উত্তর দিতে পারেনি। তার মানে শুধু ডিগ্রি হলেই চলবে না, এরা যদি সত্যিকার অর্থে না জানে এবং জানার আগ্রহ না থাকে, সেই অর্থে তাদেরকে জানানো না হয়, তাহলে কিন্তু আমরা যারা এই সিনিয়র যারা আপনারা যারা আছেন, আপনারা এক সময় চলে যাবেন, আমরা এক সময় চলে যাব, কিন্তু আমাদের এই পতাকাটা ধরবে কে? এই পতাকাটাকে শকুনে ধরবে? তার কাছে পতাকাটাকে মানে থাকবে, মানে সুরক্ষিত থাকবে? মোটেই থাকবে না। এটা অনুভূতির ব্যাপার, এটা অনুভূতির ব্যাপার। সৈয়দ আশরাফ সাহেব প্রয়াত সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ কিন্তু একটা দল না, রাজনৈতিক দল না, এটা একটা অনুভূতির নাম, এটা একটা অনুভূতির নাম। যারা সত্যিকার অর্থে এই অনুভূতিটা ধারণ করেন, তাদের অবস্থানগত কারণে কোনো পরিবর্তন হলেও তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে কখনো অস্বীকার করতে পারেন না। আমরা যারা বলি যে বঙ্গবন্ধুর স্বাধীনতার কোনো দিগদর্শনই ছিল না, তাহলে আমরা বলবো যে বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমা, সেটি আমরা হয়তো সঠিকভাবে অনুধাবন করি নাই, আমরা হয়তো পড়াশোনা সঠিকভাবে করি না, অথবা করলেও আমাদের নিজের খণ্ডিত অথবা সংকীর্ণ মন মানসিকতা থেকে তাকে মূল্যায়ন করি। হ্যাঁ, যে কোনো মানুষেরই ভুল ভ্রান্তি থাকতেই পারে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় যিনি লাস্ট প্রেসিডেন্ট ছিলেন, মিখাইল গর্বাচেভ, উনার অনেক ভুল ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কিন্তু উনাকেও কিন্তু ওনার দেশের ইতিহাসবিদরা মূল্যায়ন করতেছেন। কেন মূল্যায়ন করতেছেন? সরি, যে উনি যদি এইভাবে স্বাধীনতা যারা চাচ্ছিলেন তাদেরকে যদি উনি বিচ্ছিন্ন হইতে না দিতেন, তাহলে হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। সেটা থেকে উনি উনার স্বাধীনতা যারা